সুন্দরভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন অনেকগুলো ঠেকুয়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আপনার নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল স্নেহাস ফ্রম বাঁকুড়াতে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে 22শে নভেম্বর আর এখন ঘড়ির কাঁটায় বাজে 7:15। তো এই সবে আমি দোকান থেকে বাড়ি ফিরলাম, মানে বাবা ছিল না, ওই জন্য আমিই ছিলাম। তো এই জাস্ট বাড়ি ফিরলাম, এরপর ফ্রেশ হব। আজ কিন্তু আপনাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও মানে শেয়ার করব না। আজ আমি আপনাদের সঙ্গে দুটো খুব সুন্দর রেসিপি শেয়ার করব। তাহলে চলুন আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। একদম স্টেপ বাই স্টেপ আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। মানে আমি নিজেও যে বিরাট এক্সপার্ট সেটা আমি বলছি না, আমি শিখেছি। তারপরেই এটা আমি 1-2বার ট্রাই করেছিলাম, বেশ ভালো হয়েছিল। তো আমি আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্লিজ দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। এখানে আমি বানাবো ঠেকুয়া। ছট পূজায় যেটা সাধারণত সবাই স্পেশাল, মানে কি বলবো, ঠেকুয়া হচ্ছে ছট পুজোর স্পেশাল। তো যদিও আমরা তো আর মানে কি বলবো ঠেকুয়াতে স্পেশালিস্ট নই, কিন্তু তাও চেষ্টা করছি। তো দেখুন ঠেকুয়া বানানোর জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে নিলাম প্রথমে আটা। এই বাটিটা মানে 2 বাটি পরিমাণে নিয়ে নিয়েছি আটা। আর এখানে নেব এই বাটিটারই 1 বাটি পরিমাণে সুজি, মানে যতটা আটা দিতে হবে তার হাফ সুজি দিতে হবে। রুল ময়দা লাগে কিনা বলতে পারবো না, কারণ আমি পার্সোনালি জানি না যে রুল ময়দা দরকার হয় বলে। আমি জানি যে আটা সুজি দিয়ে হয়, তাই আমি সেটাই মানে চেষ্টা করেছি করার। তো এটা আমার এই রেসিপিটা দেখবেন খুব ভালো হয়েছিল কিন্তু খেতে। এরপরে সুজিটা আর আটাটা খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি, মানে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। এই যে দেখুন খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে কিন্তু আমি দেব জাস্ট অল্প পরিমাণে মৌরি। মৌরিটা কিন্তু আমি কাঁচাই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু মানে কি বলবো, আপনারা চাইলে এটা কাঁচা নাও দিতে পারেন, হালকা রোস্ট করেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখুন এখানে কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। ওই যে ওই বাটিটা আমি কিছুটা ঘি গলিয়ে রেখেছি, মানে এই এটা তো শীতকাল, ঘিটা কিন্তু বসে গেছিল। আর এখানে দেখুন চিনি নিয়েছি, বাদাম ভাজা নিয়েছি, আর অল্প দুধ নিয়েছি। এবারে মানে এটার প্রধান উপকরণ বলতে গেলে ঘি। ঘি কিন্তু মাস্ট, ঘি ছাড়া কিন্তু ঠেকুয়া কখনোই ভালো হয় না। তো এরপরে দেখুন অল্প পরিমাণে এখানে, মানে ঠেকুয়া কিন্তু খুব মিষ্টিও কিন্তু হয় না, একটু নোনতা টাইপের হয়। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি। এরপরে আমি এখানে অল্প অল্প এই গলিয়ে রাখা যে ঘিটা, এটা দিয়ে মেখে নেব, মানে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। দেখুন আমি মাখছি, আপনারা একটু দেখে নিন। খুব ভালো করে এটা মেখে নিতে হবে, যতটা সম্ভব ততটা ভালো করে মেখে নেবেন। এই যে দেখুন আমি কিন্তু মানে মাখার চেষ্টা করছি। আর আপনারা কে কে ঠেকুয়া বানাতে মানে পারেন আমাকে অবশ্যই আপনাদের রেসিপিটা একটু কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। আমি আবারও বলছি, আমি কিন্তু ঠেকুয়াতে স্পেশালিস্ট নই, কিন্তু আমি শিখেছি, শিখে এটা করেছি, কিন্তু খুব ভালো হয়েছিল কিন্তু খেতে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। যে জিনিসগুলো দিয়ে বানাচ্ছি সেগুলো বাড়িতে সবারই সচরাচর থাকে। এই যে দেখুন আমি কিন্তু হাতে করে মুঠো করে ভেঙে দেখালাম। তো আমার মনে হলো পরবর্তীকালে যে আরেকটু ঘি দরকার, তার জন্য দেখুন আমি আরেকটু ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এই মাখাটা কিন্তু শক্ত মাখতে হবে, নরম কিন্তু মাখা চলবে না। যদি নরম মাখেন তাহলে কিন্তু ঠেকুয়াগুলো ভালো হবে না খেতে। আর এই রেসিপিটা আমি শিখেছি আমার দিদির কাছ থেকে, ও খুব ভালো রান্না করে, ওর থেকেই শেখা আমার। আর এই যে এখানে দিয়ে দিলাম কিছুটা বাদাম ভাজা। বাদামটাকে আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম, ছালগুলো আর কি ছুলে রেখেছিলাম। এই যে দেখুন এখানে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটা মেখে নিচ্ছি।
দেখুন, আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন। এই যে শক্ত করেই মাখবো, নরম মাখবো না। এটা কিন্তু আমি তৃতীয়বার ট্রাই করছি। এর আগে 2 বার করেছিলাম, খুব একটা ভালো হয়নি, কিন্তু এবারেরটা খুব ভালো হয়েছে। দ্বিতীয়বারেরটা মোটামুটি মানে খাওয়ার উপযুক্ত হয়েছিল আর কি। তৃতীয়বার মানে এইবারটা বেশ ভালো হয়েছিল খেতে। এই যে দেখুন, একটু টিপে টিপে মাখতে হবে আর কি। এই যে আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু রেস্ট দেওয়া যাবে না, মানে চাইলে আপনারা দিতে পারেন, সচরাচর আমরা রেস্ট কেন দিই, নরম হওয়ার জন্য। কিন্তু এটা নরম তো লাগবে না, আমার শক্তই লাগবে। এই যে দেখুন, শক্ত করে কিন্তু আমি মেখেও ফেলেছি অলরেডি। ব্যাস, এরপর আমি ঠেকুয়া আকারে কিন্তু শেপ দিয়ে দেবো। তো দেখুন, ওটাও আপনাদেরকে দেখাচ্ছি। অল্প অল্প দেখুন নিয়ে নিলাম। এটা কিন্তু মানে আপনারা যে যা শেপে পারেন করবেন, আমি তো এরকমই করছি। আর দেখুন, সাইড গুলো কিন্তু ফাটা ফাটা আছে। ঠেকুয়া কিন্তু এটাই, সাইড গুলো কিন্তু একটু ফাটা ফাটাই থাকবে। আর এই যে এই জাস্ট মানে কি বলবো, রান্না করার জন্য যে চাটু ইউজ করি সেটা দিয়েই কিন্তু আমরা এই যে দেখুন ঠেকুয়ার শেপ গুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আশা করি আপনারা বুঝতে পারছেন পুরোটাই। এই যে এটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। দেখুন ভালো করে, আশা করি দেখুন বুঝতে পারছেন আপনারা। আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে সব ঠেকুয়াগুলো দেখুন সুন্দরভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি, মানে আর কি যেরকম শেপ দেওয়ার সেরকম দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি তেলও বসিয়ে দিয়েছি, আমি সাদা তেলে ভাজছি। তো আপনারা কিন্তু এটা হালকা ঘি আর হালকা সাদা তেল মিশিয়েই ভাজবেন। আর এই যে দেখুন, তেলটা কিন্তু আমার হালকা আর কি গরম হয়ে গেছে। এরপরই কিন্তু আমি এগুলো দিয়ে দিচ্ছি। ঠেকুয়া কিন্তু হালকা গরমেই করতে হবে, বেশি গরম তেলে কিন্তু দিলে ঠেকুয়া একদমই ভালো হয় না। আর এই যে দেখুন, ওটাগুলো ততক্ষণে ভাজতে হোক, আর এতক্ষণে মানে যেটুকু সময় বাকি আছে সেটুকু সময়ের মধ্যে আমি একটু পনিরটা কেটে নেব, কারণ আজকে হবে পনির রোলও। এই যে দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ বাড়ির তৈরি পনির, এখানে কিন্তু 200 গ্রামের বেশি পনির আছে। আর এই যে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ঠেকুয়াও আমার রেডি। এরপর এগুলো আমি তুলে নিচ্ছি। ঠেকুয়াগুলো বেশ ভালোই হয়েছিল, কিন্তু মুচমুচে হয়েছিল খুব। একইভাবে আমি প্রত্যেকটা ঠেকুয়া কিন্তু সুন্দরভাবে এই যে দেখুন আপনারা আমি ভেজে নিচ্ছি, হালকা তেলেই ভাজছি। এই যে দেখুন, অনেকগুলো ঠেকুয়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আপনাদেরকে আমি আওয়াজটা আর কি শোনানোর চেষ্টা করছিলাম, জানি না কতটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু আওয়াজটা বেশ ভালোই হয়েছিল। এই যে একটা বাটির মধ্যে আমি কিন্তু ভগবানকে ভোগ লাগানোর জন্য ঠেকুয়া তুলে নিচ্ছি, মানে এখনই ভোগ লাগাবো। তবে ঠেকুয়া যত বাসি খাবেন তত কিন্তু টেস্ট হয়। এই যে দেখুন, এরপর কিন্তু আমি সবার প্রথমে ভেজে নেব পনিরগুলো। ভগবানকে তো ঠেকুয়া ভোগ লাগানো হয়ে গেল, এরপর বানাবো পনির রোল। এই যে দেখুন, পনির রোল বানানোর জন্য কিন্তু ওই ঠেকুয়ার তেলটাতেই আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বাজারের কেনা পনির কিন্তু সহজে একটা ভালো কালার আসে না। এই যে দেখুন, এখানে যে কালারটা এসছে, এই কালারটা কিন্তু কোনোভাবেই আপনারা বাজারের কেনা পনিরে আনতে পারবেন না। আর একটা জিনিস হয়তো অনেকে খেয়াল করেছেন, আবার হয়তো অনেকে খেয়াল করেননি, বাজারের কেনা পনিরে একটা ভালো কালার আনতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। কিন্তু যখনই বাড়ির কোনো তৈরি মানে বাড়ির তৈরি পনির ইউজ করবেন, তখন কিন্তু সহজেই একটা ভালো কালার চলে আসবে, খুব একটা কিন্তু বেশি সময়ই লাগবে না। তো এই যে দেখুন, পনির ভাজা কমপ্লিট। এরপর কিন্তু গ্রেভিটা তৈরি করব। গ্রেভিটা তৈরি করার জন্য এখানে সবার প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গ্রেট করা আদা আর একটা কাঁচা লঙ্কা। এখনের কাঁচা লঙ্কা যেহেতু শীতকাল, এখনের কাঁচা লঙ্কা মানেই প্রচন্ড ঝাল হয়, তার জন্য কিন্তু আমি একটাই দিয়েছি।
আর এই যে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, কারণ ছিটে আসছিল। আর সব থেকে বড় কারণ, আদাটা কিন্তু সহজেই মানে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যদি হলুদ গুঁড়ো ইউজ করেন। তো এই যে দেখুন, এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। তবে একটা কথা মনে রাখবেন, যখন কোনো জিনিস তেলে দেওয়ার পর ছিটে আসে তখন জাস্ট একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন, দেখবেন আর ছিটে আসবে না। হয়তো এই টিপসটা অনেকেই জানেন, মানে আমার জানা ছিল তাই আমি আরেকটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, এই যে দেখুন এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লবণ দিলে কিন্তু সহজেই ক্যাপসিকামটা ভাজা হয়ে যায়, তার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। এই যে দেখুন, ক্যাপসিকামটা কিন্তু এই যে প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু ভাজতে হবে। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জলটা এই কারণে দিলাম, কারণ মশলাগুলো দিলে পরে কি একটু মানে পুড়ে পুড়ে যাবে। তো দেখুন, এরপর দিলাম অল্প পরিমাণে লবণ, দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, এরপর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিলাম কালার আনার জন্য, আর দিয়ে দিচ্ছি দেখুন জিরে পাউডার। ব্যাস, এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আরেকটা কিন্তু আমি মশলা ইউজ করেছি, সেটা হলো গিয়ে সবজি মশলা আর পনির বাটার মশলা। এই মশলাটা দিলে দেখি যে টেস্ট খুব ভালো হয়। পনির বাটার মশলা অবশ্যই দেখে কিনতে হবে, কোনো রকম যেন অনিয়ন বা গার্লিক মানে পেঁয়াজ রসুন যেন না থাকে। তো দেখুন ওই দুটো মানে মশলা মিক্স করেই আমি দিয়েছি। খেতে কিন্তু খুব ভালো হয় মশলাটা দিলে পরে। আমি এর আগে একবার ট্রাই করেছিলাম, দেখেছিলাম ভালো হয়েছিল, তাই আপনাদেরকেও আমি বললাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরটা কিন্তু অনেকটাই ছিল, প্রায় 200 গ্রামের ওপরেই কিন্তু পনিরটা ছিল। তো এই যে দেখুন, এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর একদম ঘরোয়া কিছু সস, মানে যেমন টমেটো সসটা ছিল ওটাই দেবো। আর কোনো সস বাড়িতে ছিল না, চিলি সসটা শেষ হয়ে গেছিল। শুধুমাত্র হালকা মেয়োনিজ দিয়েছিলাম আর সস দিয়েছিলাম। এই যে দেখুন, আপনারা ভিডিওতে দেখতেই পারবেন আমি কিন্তু অল্প টমেটো সস দিয়েছিলাম। এই যে দেখুন, এখন দিচ্ছি টমেটো সস। হ্যাঁ, এই টমেটো সসটা কিন্তু নো অনিয়ন নো গার্লিক, এটা আমি দেখেই কিনেছি। হয়তো অনেকেই কমেন্ট করতে পারেন কিষানের মধ্যে অনিয়ন গার্লিক দেওয়া থাকে, কিন্তু না, এটার মধ্যে ছিল না, আমি দেখেই কিনেছিলাম। এরপর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো, সোয়া সস, চিলি সস যে কিছু ইউজ করতে পারেন, দিলেই ভালো হয়। কিন্তু আমার হাতের কাছে ছিল না। হ্যাঁ, গোলমরিচের গুঁড়ো ছিল কিন্তু দিতে ভুলে গেছিলাম। দেখুন, সুন্দর একটা কালার চলে এসছে না? হ্যাঁ, কালারটা কিন্তু খুবই ভালো এসেছিল। তবে হ্যাঁ, ওই যে কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছিলাম তার জন্যই কিন্তু কালারটা সুন্দর এসেছিল। তো যাই হোক, এই যে দেখুন, এরপর একটু মেয়োনিজ দিয়ে এটা আমি ঢাকিয়ে রেখে দেব। এই যে এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব। মেয়োনিজটা অটোমেটিক্যালি কিন্তু সুন্দরভাবে মিশে যাবে। বেশি দিলাম না, যদি আপনারা বেশি পছন্দ করেন বেশি দিতে পারেন। এই যে দেখুন, আমি কিন্তু এরপরে পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটা বলতে মানে রুটিগুলো আর কি। আসলে তেল দিয়ে ভাজার পর ওটাকে পরোটা বলে, তো তার জন্য আমি পরোটা বেরিয়ে গেল। যাই হোক, রুটিগুলো এই যে দেখুন তেল দিয়ে ভেজে নেব। ময়দা মাখাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এটা মা মেখে রেখেছিল। আগে থাকতে মাকে বলেছিলাম মেখে রাখার জন্য, মা মেখে রেখেছিল। এটাতে ময়দা আছে, সুজি আছে, অল্প আটা আছে, তিনটে মিক্স করেই আর কি মেখেছে। একবারে তো ময়দা খাওয়া ভালো না, তার জন্য তিনটে ইনগ্রেডিয়েন্টসই খুব ভালো করে মা মেখে নিয়েছিল লবণ আর তেল দিয়ে। মেখে অনেকক্ষণই রেস্টে দেওয়া ছিল। রেস্টে দিলে কি হয়, খুব ভালো ফোলে এবং নরমও হয়, যদিও আমার সবগুলো ফোলেনি। যাই হোক, এই যে দেখুন, আমি কিন্তু একে একে খুব ভালো করে বেলে নিচ্ছি, এরপর ভেজে নেব। একটা একটা বেলছিলাম, একটা একটা ভাজছিলাম একসাথে, কিন্তু অনেকগুলো হ্যাঁ চাইলেই ভাজা যেত, কিন্তু যেহেতু একটু হাতে সময় ছিল তার জন্য একটু ভালো করেই ভাজছিলাম আর কি। একদম হালকা তেল দিয়ে আমি কিন্তু সবসময় ভাজি, তো সেটাই ভাজছিলাম। বেশ নরম হয়েছিল, যদিও আমার কিন্তু সবগুলো ফোলেনি, কিন্তু নরম হয়েছিল ভীষণ ভালো। আর আমি কিন্তু একটু কি বলবো, মানে মুচমুচে করেই পরোটাগুলো ভাজার চেষ্টা করি, কারণ আমার বেশ ভালো লাগে। যত মুচমুচে হবে তত আমার মনে হয় খেতে ভালো হয়, তার জন্য আমি ভেজেছিলাম। এই যে দেখুন, একটা কিন্তু সুন্দর ফুলে উঠেছে। ওই একটা না, বেশ কয়েকটাই ফুলেছিল। মোট 6টা করেছিলাম, তার মধ্যে মানে 3টে না কটা ফুলেছিল। যাই হোক, এই যে দেখুন, এটাও বেশ ভালো ফুলেছে। এটাও আমি একটু ভালো করে আর কি ভেজে নেব। একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি ক্রাঞ্চি ভাবটা চলে আসে। তো দেখুন, সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি রোল আকারে তৈরি করে ভগবানকে ভোগ লাগাবো।
তো এই যে দেখুন প্রথমে দিয়ে দিলাম ওই যে পনিরের যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এই যে এরপর দেব শসা কুচনো, আপনারা চাইলে এখানে গাজর কুচনো দিতে পারেন, অথবা বাঁধাকপিটাকেও হালকা মানে একদম মানে কি বলবো ঝিরি কেটে পর দিতে পারেন, কিন্তু আমি দিলাম না, আমার ভালো লাগে না। আর গাজরটা এই মুহূর্তে বাড়িতে ছিল না, তার জন্য দিলাম না, অল্প পড়েছিল, স্যালাড বানানোর জন্য রেখেছিলাম। আর এই যে দেখুন দিয়ে দিলাম তার উপরে টমেটো সস আর দিয়ে দিলাম মেয়োনিজ। হ্যাঁ, আমি কিন্তু মেয়োনিজটাও দেখেই কিনেছি, এই মেয়োনিজে কিন্তু কোনো প্রকার মানে কি বলবো ননভেজের কোনো ইনগ্রিডিয়েন্টস ছিল না, তবেই আমি এটা কিনেছি। এই যে দেখুন রোলগুলো কিন্তু একে একে আমি সবগুলোই পুরো বানিয়ে ফেলেছি, এখানে 5টা আছে আর আরেকটাও বানিয়ে রেখেছি, থালাতে জায়গা ছিল না, ওই যে আরেকটা থালায় রেখেছি। এরপর চলুন ভগবানকে আমি ভোগ লাগিয়ে নেব। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা 9:30 বেজে গেছে। চলুন তাহলে ব্লগটাও আজকে এখানে মানে সরি ভিডিওটাও আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।